অ্যান্টিকোয়াগুলেন্ট শুরু করব। বডির যে হোমিওস্টেসিস, আমাদের বডির ভিতরে ব্লাড হচ্ছে কোয়াগুলেশন হয় না, এটা হচ্ছে লিকুইড আকারে, হ্যাঁ, ওয়াটারি বডির ভিতরে আছে। এই যে ফ্লুইডিটি অফ দ্য ব্লাড এই যে মেনটেন হচ্ছে, এটা কে করে? বডির হোমিওস্টেসিস। হোমিওস্টেসিসটা মেনটেন করে হচ্ছে এই যে ফ্লুইডিটি। তাহলে হোমিওস্টেসিস জিনিসটা কি? বডির মধ্যে হোমিওস্টেসিস, হেমোস্টেসিস জিনিসটা হচ্ছে ইট ইজ এ প্রসেস অফ মেনটেনিং। হোমিওস্টেসিসটা হচ্ছে বডির ভিতর কি কি মেনটেন করবে। নাম্বার 1, ফ্লুইডিটি অফ দ্য ব্লাড। ব্লাড যদি কোয়াগুলেট হয়ে যেত তাহলে ভিতরে থ্রম্বাস ফর্মেশন হয়ে হয়ে বিভিন্ন জায়গায় ব্লক হয়ে যেত। তাহলে হোমিওস্টেসিস অফ দ্য বডি মেনটেন ফ্লুইডিটি অফ দ্য ব্লাড, রিপেয়ারিং ভাস্কুলার ইনজুরি। আমাদের প্রতিনিয়ত চলতে ফিরতে ভেসেলের ভিতর ভাস্কুলার কিছু ইনজুরি হয়, যেটা আমরা বাইরে থেকে চোখে দেখি না। এই হোমিওস্টেসিস মেকানিজমটা সেই ভাস্কুলার ইনজুরিটাকে রিপেয়ার করে দেবে। নাম্বার 3, লিমিটিং দ্য ব্লাড লস। কোথাও যদি আমাদের কেটে যায় তখন ব্লিডিং হতে থাকে, ব্লাড লস হতে থাকে। হোমিওস্টেসিস মেকানিজম যদি বডিতে কাজ না করে, ব্লকিং যদি না হয় ওই মুহূর্তে, তখন কি হবে? ব্লাড লস হতেই থাকবে। সো লিমিট দ্য ব্লাড লস। ভাস্কুলার অক্লুশন, ব্র্যাকেটে দেখো লিখে রেখেছি থ্রম্বোসিস। থ্রম্বোসিস ইজ দ্য প্রসেস অফ ফর্মেশন অফ থ্রম্বাস। বডিতে যে থ্রম্বাস ফর্মেশন হবে সেই প্রসেসটাকে বলা হয় থ্রম্বোসিস। এই থ্রম্বোসিসও যদি বেশি বেশি হতে থাকে তাহলেও কিন্তু হচ্ছে ভেসেলের মধ্যে কি হবে? অক্লুশন হবে। যে জায়গায় ব্লাড সাপ্লাই যাওয়ার কথা সে জায়গায় যাবে না। যদি হার্টে এটা হয় তাহলে কি হবে? হার্টের মধ্যে নেক্রোসিস হবে, এমআই ডেভেলপ করবে। তাহলে এই অ্যাভয়েডিং ভাস্কুলার অক্লুশন, দিস ইজ অ্যানাদার ফাংশন অফ হোমিওস্টেসিস। নাম্বার 5, পারফিউশন অফ ভাইটাল অর্গান। ভাইটাল অর্গান অফ দ্য বডিতে ওগুলোকে পারফিউজ, ব্লাড সাপ্লাইটা ঠিক রাখা। দিস ইজ অলসো ফাংশন অফ হোমিওস্টেসিস সিস্টেম অফ দ্য বডি। তাহলে হোমিওস্টেসিস কি বললাম? It is a process of maintaining fluidity of the blood, repair vascular injury, limiting blood loss, avoid vascular occlusion, and perfusion of vital organ. Perfusion of the vital organ. Rule 5. Rule 5. Rule 10. Rule 16. Yes, ma'am. ফয়সাল বুঝা গেছে এতটুকু? জি ম্যাম। 4, 5, 10, 16 তিনজনকে দেখলাম। রোল 5 নাই, রোল 10 ও হচ্ছে নাই। যদি আমরা যখন হচ্ছে শীটটা বের করব ওইখানে যদি দেখি রোল 5 আর 10 প্রেজেন্ট, তাহলে তাদের 5টা করে পার্সেন্টেজ কাটা যাবে। আমি নোট রাখলাম কার কার রোল আমি হচ্ছে রাখলাম। তোমরা হয়তো আগেই জেনে গেছো যে এখন থেকে রোল কল করে যদি পাওয়া না যায় এবং তাকে যদি দেখা যায় অনলাইনে ছিল, তাহলে তার 5টা করে পার্সেন্টেজ হচ্ছে কাটা যাবে। এবার আসো, কজ অফ ডিসরেগুলেটেড হোমিওস্টেসিস। হোমিওস্টেসিস কেন বডিতে ঠিকমতো হবে না? কোন কোন কারণে হোমিওস্টেসিস হ্যাম্পার হবে? কোশ্চেন এক এক ভাবে এক একজন হচ্ছে করবে। কজ অফ ডিসরেগুলেশন অফ হোমিওস্টেসিস, হোয়াট আর দ্য রিজন অফ ইম্পেয়ার্ড হোমিওস্টেসিস? বিভিন্ন ভাবে জিজ্ঞেস করতে পারে। অ্যানসারটা কি? হেরিডিটারি অর অ্যাকোয়ার্ড ডিফেক্ট ইন দ্য ক্লটিং মেকানিজম। যে হোমিওস্টেসিস বডিতে হবে না কখন? যদি হেরিডিটারি, বংশগত, অথবা অ্যাকোয়ার্ড কোনো কারণে এটা আমার ক্লটিং মেকানিজমে হ্যাম্পার হয়েছে। নাম্বার 2, সেকেন্ডারি ইফেক্ট অফ ইনফেকশন অর হচ্ছে মেলিগনেন্সি। সেকেন্ডারি ইফেক্ট অফ ইনফেকশন অর মেলিগনেন্সি, দিস আর দ্য কজ অফ ইম্পেয়ার্ড হেমোস্টেসিস। ফার্স্টে আমরা দেখলাম যে হেমোস্টেসিসের কাজ কি? বডিতে বডির নরমাল মেকানিজম গুলোকে ঠিক রাখা, যে ব্লাড এটা ফ্লুইড আকারে থাকতে হবে। ভাস্কুলার ইনজুরি হচ্ছে এটা রিপেয়ার হয়ে যেতে হবে।
কোথাও কেটে গেছে, ব্লাড লস হচ্ছে, ওটাকে কমাতে হবে। ভাইটাল অর্গান যেগুলো আছে সেগুলোতে ব্লাড সাপ্লাই ঠিক রাখতে হবে। এটা হচ্ছে হোমিওস্ট্যাসিস। হোমিওস্ট্যাসিস হ্যাম্পার হতে পারে কোন কোন ইফেক্ট ইন দ্য ক্লটিং মেকানিজম, সেকেন্ডারি ইফেক্ট অফ ইনফেকশন এন্ড ক্যান্সার। এবার আসো কোয়াগুলেশন। কোয়াগুলেশন কাকে বলে? আমাদের কোয়াগুলেশন প্রসেস একটু পরে আমরা দেখবো, দুইটা আছে, এক্সটেনসিভ মেকানিজম আর ইনটেনসিভ মেকানিজম। ফিজিওলজি, ফিজিওলজির যদি তোমরা ভুলে যাও তাহলে কিন্তু ফার্মাকোলজি বোঝাটা একটু কঠিন। হ্যাঁ, আমাদেরকে আগে ফিজিওলজিটাও কিন্তু হচ্ছে জানতে হবে। তাহলে এক্সটেনসিভ আর ইনটেনসিভ দুইটা মেকানিজমে হচ্ছে বডির ভিতরে কোয়াগুলেশন হয়। আলটিমেটলি দুইটারই এন্ড রেজাল্ট থাকে, এক্সটেনসিভে হোক আর ইনটেনসিভে হোক, দুইটার এন্ড রেজাল্ট হচ্ছে ফরমেশন অফ ফিব্রিন। সলিবল ফিব্রিনোজেন থেকে ইনসলিবল ফিব্রিন হবে। এটা হচ্ছে লাস্ট স্টেপ অফ কোয়াগুলেশন প্রসেস। যে প্রসেসে আমি যাই, এক্সটেনসিভ মেকানিজম অর ইনটেনসিভ মেকানিজম, দুই মেকানিজমে এন্ড রেজাল্ট হচ্ছে ফরমেশন অফ ফিব্রিন। সেই ফিব্রিনটা কি ধরনের, মানে কি হবে এখানে, সলিবল ফিব্রিনোজেন থেকে ইনসলিবল ফিব্রিন তৈরি হবে। সেই ফিব্রিনগুলো কি করবে স্টেবিলাইজ দ্য প্লাটিলেট এগ্রিগেশন। প্লাটিলেট এগ্রিগেশন এবং কোয়াগুলেশন দুইটার সাথে খুব একটা মানে সম্পর্ক হচ্ছে, একটা নিবিড় সম্পর্ক আছে। এই যে ফিব্রিন তৈরি হলো, এই ফিব্রিনের কাজ হচ্ছে স্টেবিলাইজ দা প্লাটিলেট এগ্রিগেশন। প্লাটিলেট যখন যদি এগ্রিগেশন না হয় তাহলে ব্লাড কিন্তু জমাট বাঁধবে না। তাহলে সেখানে ফিব্রিনের কাজ হচ্ছে স্টেবিলাইজ দা প্লাটিলেট এগ্রিগেশন। প্রত্যেকটা লাইনের মধ্যে ভাইবার জন্য কোশ্চেন আছে। এখন আসো কোয়াগুলেশন পাথওয়ে। পাথওয়ে হচ্ছে দুইটা, ইন্ট্রিনসিক পাথওয়ে যেটাকে আমরা বলি ইন ভিট্রো। ইন ভিট্রো তে কি হবে, যে ব্লাড ইজ এক্সপোজড টু নেগেটিভলি চার্জ সারফেস। এন্ডোথেলিয়ামে নেগেটিভলি চার্জ সারফেসে এক্সপোজ হবে। Blood is exposed to negatively charged surface, ওইখানে অ্যাক্টিভেশন হবে ফ্যাক্টর 13। তোমরা কোয়াগুলেশন ফ্যাক্টর অনেকগুলা ছিল, এর মধ্যে আমাদের 13, 12, 11, 7, 3, এই কোয়াগুলেশন সিস্টেমে কাজ করবে। তাহলে ইন্ট্রিনসিক ফ্যাক্টর কিন্তু শুরু হবে হচ্ছে ফ্যাক্টর 13 দিয়ে, এন্ড হবে কি দিয়ে, ফরমেশন অফ ফিব্রিন। এক্সপোজ টু নেশন হলো কি, অ্যাক্টিভেশন অফ এই যে একটা হবে কিনিনোজেন, ফ্যাক্টর 12 কে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 12 এ কনভার্ট করবে। তাহলে ইন্ট্রিনসিক পাথওয়ে, ব্লাড এক্সপোজ হলো হচ্ছে নেগেটিভলি চার্জ সারফেসে, অ্যাক্টিভেশন অফ ফ্যাক্টর 12। এই ফ্যাক্টর 12 টা অ্যাক্টিভেশন হয়ে কি তৈরি হলো, অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 12 ইন দা প্রেজেন্স অফ ফসফোলিপিড হাই মলিকুলার ওয়েট কিনিনোজেন। ফ্যাক্টর 12 তখন কি করবে, ফ্যাক্টর 11 কে অ্যাক্টিভ করবে। ফ্যাক্টর 11 থেকে কি তৈরি হবে, ফ্যাক্টর 9। দেখো 9 এর পরে কিন্তু 10, 9 এর পরে আসবে 10। ফ্যাক্টর অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 9 তখন অ্যাক্টিভেটেড করবে ফ্যাক্টর 10 কে। তাহলে 12
11, 9, 9 থেকে আসলো 10 এক্সটেন্সিভ পাথওয়েতে, ইন্টেন্সিভ পাথওয়েতে এই 10 অ্যাক্টিভেটেড 10 তখন প্রথমবিনকে থ্রম্বিনে কনভার্ট করবে আর থ্রম্বিন ফিব্রিনোজেনকে ফিব্রিনে কনভার্ট করবে। এই হচ্ছে এন্ড। শুরু হলো 12 দিয়ে, শেষ হবে ফিব্রিনে। এখানে 12, 11, 9, 9 এর পরে আসতেছে হচ্ছে 10। দেখো এরপরে যখন আমরা হচ্ছে ইন্ট্রিনসিক মেকানিজমে যাব, ইন্ট্রিনসিক মেকানিজম শুরু হবে হচ্ছে টিস্যু থ্রম্বোপ্লাস্টিন দিয়ে। ঠিক আছে, টিস্যু ফ্যাক্টরটা বাইন্ড করবে কার সাথে? 7 এর সাথে। ওইটা শুরু হয়েছিল 12 দিয়ে, এখানে হলো 7। এখানে টিস্যু থ্রম্বোপ্লাস্টিন বা টিস্যু ফ্যাক্টর বাইন্ড করবে হচ্ছে 7 এর সাথে, তৈরি হবে অ্যাক্টিভেটেড 7। সেই 7 তখন 9 কে অ্যাক্টিভেটেড করবে, 9 থেকে 10 হবে। তাহলে দুইটার কমন পাথওয়ে হচ্ছে অ্যাক্টিভেশন অফ ফ্যাক্টর 10। তাহলে কোশ্চেন দেখো, এখান থেকে কোশ্চেন তাহলে কি আসলো? এক্সট্রিনসিক এবং ইন্ট্রিনসিক দুইটা পাথওয়ে, কমন পাথওয়ে কোনটা? কমন পাথওয়ে হচ্ছে অ্যাক্টিভেশন অফ ফ্যাক্টর 10। ঠিক আছে, অ্যাক্টিভেশন অফ ফ্যাক্টর 10। সেই 10 আবার তখন প্রথম বিনকে থ্রম্বিন করবে, থ্রম্বিন ফিব্রিনোজেনকে ফিব্রিন তৈরি করবে। তাহলে থ্রম্বিন দেন কনভার্ট ফিব্রিনোজেন টু ফিব্রিন। Activation of 10 is a common step in both extrinsic and intrinsic pathway. আবার দেখো, কোয়াগুলেশনের দুইটা পাথওয়ে, ইন্ট্রিনসিক পাথওয়ে আর হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ে। দুইটারই কমন পাথওয়ে কোনটা? অ্যাক্টিভেশন অফ ফ্যাক্টর 10। অ্যাক্টিভেশন অফ ফ্যাক্টর 10। দুইটারই এন্ড প্রোডাক্ট কি তৈরি হলো? ফরমেশন অফ ফিব্রিন। বোঝা গেল? এটা হচ্ছে ফিজিওলজি। এবার আসো আমাদের হচ্ছে ফার্মাকোলজিতে আমরা কি পড়বো? ফার্মাকোলজিতে পড়বো যে কোনো কারণে কোয়াগুলেশন বেশি হচ্ছে, কোনো কারণে কোয়াগুলেশন বেশি হচ্ছে। এখন আমার কি করতে হবে? অ্যান্টিকোয়াগুলেন্ট দিব। সো হোয়াট আর দ্য অ্যান্টিকোয়াগুলেন্ট? দ্য এজেন্ট দ্যাট প্রিভেন্ট আনওয়ান্টেড কোয়াগুলেশন। কোয়াগুলেশন যেটা আমাদের কাম্য, ওটা থেকে যদি আনওয়ান্টেড কোয়াগুলেশন হয় সেটাকে প্রিভেন্ট করার জন্য যে ড্রাগ, সেগুলো হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট। ক্লাসিফিকেশন অফ অ্যান্টিকোয়াগুলেন্ট। নাম্বার 1, according to the site of action. According to the site of action, in vitro, in vitro তে আছে হচ্ছে সাইট্রেট, EDTA, অক্সালেট। ইন ভিভো, ইন ভিভোর মধ্যে কুমারিন ডেরাইভেটিভস, ওয়ারফেরিন, ডাইকোমেরন। ইনানডিয়ন ডেরাইভেটিভস, ফেনেনডিয়ন। both in vivo and in vitro. হেপারিন, ডেস্টান সালফেট। দেখো ইন ভিভোতে যেগুলো আছে সেগুলো নট অ্যাক্ট অন সলিউশন। সলিউশনের মধ্যে যে কুমারিন, ডাইকোমেরন, ফিনান্ডিয়ল এগুলো দিলে কাজ হবে না। আর বোথ ইন ভিট্রো এন্ড ইন ভিভো ওইখানে কে কে কাজ করবে? হেপারিন, ডেস্টান সালফেট। সো দিস ইজ দ্য অ্যাকর্ডিং টু দ্য সাইট অফ অ্যাকশন ইন ভিট্রো, ইন ভিভো এন্ড বোথ ইন ভিট্রো এন্ড ইন ভিভো। According to the mechanism of action, খুব ইম্পর্টেন্ট, ডাইরেক্টলি অ্যাক্টিং অ্যান্টিকোয়াগুলেন্ট কি কি আছে? হেপারিন, ডেক্সট্রান সালফেট। ইনডাইরেক্টলি অ্যাক্টিং ওয়ারফেরিন, ডাইকোমেরন। ওয়ারফেরিন, ডাইকোমেরন ইনডাইরেক্টলি অ্যাক্টিং। অ্যাকর্ডিং টু দ্য রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, ওরালি আমরা কোনটা দিব? ওয়ারফেরিন। ইন্টারভেনাসলি কোনটা দিব? হেপারিন। সাবকিউটেনিয়াসলি কোনটা দেওয়া যায়? লো মলিকুলার ওয়েট হেপারিন। হেপারিনকে আবার দুই ভাগে আমরা ভাগ করব, একটু পরে দেখবা, স্ট্যান্ডার্ড হেপারিন আর লো মলিকুলার ওয়েট হেপারিন। সো সাবকিউটেনিয়াসলি দেওয়া যায় হচ্ছে লো মলিকুলার ওয়েট হেপারিন। এখন এই যে ক্লাসিফিকেশন, এক একজন এক এক ভাবে জিজ্ঞেস করতে পারে। অ্যাকর্ডিং টু দ্য মেকানিজম জিজ্ঞেস করা যায়, অ্যাকর্ডিং টু দ্য রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন জিজ্ঞেস করা যায়, আবার সরাসরিও জিজ্ঞেস করা যায় যে হেপারিন অ্যাকর্ডিং টু মেকানিজম কোন ধরনের। সো ইট ইজ ডাইরেক্টলি অ্যাক্টিং। তো ওয়ারফেরিন অ্যাকর্ডিং টু দ্য মেকানিজম হুইচ টাইপ? This is indirectly acting.
নাও ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট, বডির ভিতরে অ্যান্টিকোয়াগুলেন্ট কি কি আছে? ন্যাচারাল কোনগুলো? অ্যান্টিথ্রম্বিন 3, হেপারিন, আলফা 1 অ্যান্টিট্রিপসিন, alpha 1 antiplasmin, protein C, alpha 2 macroglobulin. These are natural. হেপারিন কিন্তু বডির ভিতরেও তৈরি হয়। আচ্ছা, অ্যান্টিথ্রম্বিন। আচ্ছা, অ্যান্টিথ্রম্বিন কি জিনিস দেখে নিবা। অ্যাকর্ডিং টু দ্য অ্যাক্টিভিটি অন থ্রম্বিন, 5 নাম্বার ক্লাসিফিকেশন। অ্যাকর্ডিং টু দ্য অ্যাক্টিভিটি অন থ্রম্বিন, থ্রম্বিনের উপর ইফেক্ট দেখে আমরা এটাকে আবার দুই ভাগে ভাগ করতে পারি। ইনডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটর, ইনডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটর কি? হেপারিন, লো মলিকুলার ওয়েট হেপারিন, ফন্ডাপেরিনাক্স। আর ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটর একটা ড্রাগই আছে, হাইরুডিন বা হিরুডিন। নামগুলো খুব ইম্পর্টেন্ট, জানতে হবে কিন্তু। ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটরের নাম জিজ্ঞেস করে, ইনডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটরের নাম জিজ্ঞেস করে। আচ্ছা, এখন ফাংশন অফ থ্রম্বিন। থ্রম্বিনের ফাংশন কি? এই যে থ্রম্বিনের উপর ইফেক্ট, আমরা পাথওয়ে দুইটা খেয়াল করো, যে কমন পাথওয়ে ছিল 10 থেকে তৈরি হয়েছিল প্রথম বিন থেকে থ্রম্বিন। থ্রম্বিনের কাজ ছিল কোথায়? ফিব্রিনের উপর, মানে ফিব্রিনোজেন থেকে ফিব্রিনে কনভার্ট করা। সো হোয়াট আর দ্য ফাংশন অফ থ্রম্বিন? থ্রম্বিনকে যদি আমি ইনহিবিট করতে পারি তাহলে কিন্তু আর ফিব্রিন তৈরি হবে না, সো অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট পাবো। তাহলে ফাংশন অফ দ্য থ্রম্বিন কি? পলিমারাইজ ফিব্রিনোজেন, পলিমারাইজ ফিব্রিনোজেন এন্ড ফরমেশন অফ ফিব্রিন। নাম্বার 2, activated factor 13, activated factor 13, factor 13 কে অ্যাক্টিভেট করা। নাম্বার 3, thrombin is potent platelet activator, প্লাটিলেট অ্যাক্টিভ যদি না হয় তাহলে কিন্তু প্লাটিলেট এগ্রিগেশন হবে না। সো থ্রম্বিন ইজ অলসো এত ফিব্রিনোজেন থেকে ফিব্রিন তৈরি করলো এবং প্লাটিলেটকেও সে অ্যাক্টিভ করে। থ্রম্বিন ইজ এ পটেন্ট প্লাটিলেট অ্যাক্টিভেটর, also activated protein C pathway and clotting response. তাহলে কোনো কিছু যদি মনে না থাকে, দুইটা জিনিস আমাদের মনে রাখবো, যে থ্রম্বিন ফিব্রিন তৈরি করে আর প্লাটিলেটকে অ্যাক্টিভেট করে। These are the name of clotting factor, যেটা তোমরা ফিজিওলজিতে পড়ে আসছো। ফিজিওলজিতে তোমাদের অনেকের ভুলে গেছো, এর জন্য একটু দিয়ে দিলাম ক্লটিং ফ্যাক্টর গুলোর নাম। এবার আসো আমাদের যেটা ফার্মাকোলজিতে অবশ্যই লাগবে, হেপারিন। আরেকটা নাম কি? ইনডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটর, হেপারিন অথবা ইনডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটর। হেপারিন, হেপারিন কয় ধরনের আছে? হেপারিনকে আমরা প্রথমে যেটা লিখছি হেপারিন, এটার আরেকটা নামই হচ্ছে স্ট্যান্ডার্ড হেপারিন অথবা হাই মলিকুলার ওয়েট হেপারিন। স্ট্যান্ডার্ড হেপারিন বলি, হাই মলিকুলার ওয়েট হেপারিন বলি, আর হেপারিন বলি, একই জিনিস। নাম্বার 2, লো মলিকুলার ওয়েট হেপারিন, লো মলিকুলার ওয়েট হেপারিন। নাম্বার 3, ফন্ডাপেরিনাক্স। আচ্ছা, দেখো দে আর অলসো কল্ড, দে আর সো কল্ড মানে হচ্ছে অ্যান্টিথ্রম্বিন, দ্য ইনডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটর তাদেরকে বলা হয়। দে আর সো কল্ড বিকজ, কেন? বিকজ দেয়ার antithrombic effect is exaggerated by their interaction with separate protein antithrombin 3. তারা ডাইরেক্টলি থ্রম্বিনকে ইনহিবিট করে না। antithrombin 3 একটা প্রোটিন আছে, সেপারেট প্রোটিন antithrombin 3, তার সাথে বাইন্ড করে তারপরে সে থ্রম্বিনকে ইনহিবিট করে। এজন্য এটা হচ্ছে ইনডাইরেক্টলি অ্যাক্টিং থ্রম্বিন ইনহিবিটর। তাহলে why heparin is indirectly acting thrombin inhibitor, indirect thrombin inhibitor? Because যে হেপারিন সরাসরি থ্রম্বিনকে গিয়ে ইনহিবিট করে না, সে ফার্স্টে অ্যান্টিথ্রম্বিন 3 এর সাথে বাইন্ড করে তারপরে গিয়ে হচ্ছে থ্রম্বিনকে ইনহিবিট করে। দিস ইজ দ্য কজ। হেপারিন ইজ সালফেটেড মিউকোপলিস্যাকারাইড। হেপারিনের নেচারটা কি? সে হচ্ছে সালফেটেড মিউকোপলিস্যাকারাইড। মিউকোপলিস্যাকারাইড কি ধরনের চার্জ? দিস ইজ নেগেটিভলি চার্জড। হেপারিন ইজ মিউকোপলিস্যাকারাইড, দিস ইজ নেগেটিভলি চার্জড। সোর্স অফ হেপারিন কোথায় থাকে? মাস্ট সেল, ওভাইন লাং, মাস্ট সেল, ওভাইন লাং, দিস ইজ দ্য সোর্স অফ হেপারিন। প্রোকেন ইন্টেস্টাইন, প্রোকেন ইন্টেস্টাইনাল মিউকোসা, মাস্ট সেল যেখানে বেশি থাকে
সেখানে হেপারিনও প্রেজেন্ট। প্রোকিন ইন্টেস্টাইনাল মিউকোজা, মার্সেল ওভাইন লাং, নাম্বার 3 ফোর্সে। প্রোকিন বানান বলেছে, বানানগুলো ঠিক করে নিও। ইন্টেস্টাইনাল মিউকোজা। নেক্সট টাইপ অফ হেপারিন, হাই মলিকুলার ওয়েট, স্ট্যান্ডার্ড, আনফ্র্যাকশনেটেড। হাই মলিকুলার ওয়েট নাম থেকে বোঝা যাচ্ছে যে তার মলিকুলার ওয়েট হচ্ছে বেশি। হেপারিন বডির ভিতরে যেটা থাকে তার মলিকুলার ওয়েট কিন্তু বেশি। আমরা হাই মলিকুলার ওয়েট সাবস্টেন্সের নাম যখন পড়েছিলাম জেনারেল ফার্মাকোলজিতে, ওইখানে হেপারিন ছিল, ইনসুলিন ছিল। মানে বডির ভিতরে হেপারিন আছে যেটার মলিকুলার ওয়েট হচ্ছে বেশি, এটা হাই মলিকুলার ওয়েট। তাহলে মলিকুলার ওয়েটটা কত হতে পারে? 3000 থেকে 30,000 পর্যন্ত হতে পারে। 3000 থেকে 30,000 পর্যন্ত হতে পারে। তাহলে এটা হচ্ছে আনফ্র্যাকশনেটেড, মানে কি এটার মধ্যে কোনো ভাঙাচোরা নেই, ছোট ছোট কিছু নেই, এটা হচ্ছে একসাথে বড় আনফ্র্যাকশনেটেড। তাহলে নাম্বার 2 আসলো কি? লো মলিকুলার ওয়েট। তাহলে লো মলিকুলার ওয়েট কি আরেকটা নাম কি বলতে পারি? ফ্র্যাকশনেটেড। হাই মলিকুলার ওয়েটকে যখন আমরা ছোট ছোট করে টুকরা করলাম সেটাই হলো হচ্ছে লো মলিকুলার ওয়েট অর ফ্র্যাকশনেটেড। তাহলে এটা যেহেতু লো মলিকুলার, কত হতে পারে? 4000 থেকে 6500। ওইটা ছিল আপ টু 30,000 আর এটা হচ্ছে 6500 পর্যন্ত। তাহলে দিস ইজ লো মলিকুলার ওয়েট ফ্র্যাকশনেটেড হেপারিন। কয়েকটা লো মলিকুলার ওয়েট হেপারিনের নাম বলো। কমন কোশ্চেন, নেম সাম লো মলিকুলার ওয়েট হেপারিন। কি কি? অ্যানোক্সাপেরিন, ডালটাপেরিন, টিনজাপেরিন। অ্যানোক্সাপেরিন, ডালটাপেরিন, টিনজাপেরিন, দে আর লো মলিকুলার ওয়েট হেপারিন। কম্পারিজন বিটুইন স্ট্যান্ডার্ড এন্ড লো মলিকুলার ওয়েট হেপারিন, রিটেন এবং ভাইবা দুইটার জন্য ইম্পর্টেন্ট। স্ট্যান্ডার্ড হেপারিনের সাথে লো মলিকুলার ওয়েট হেপারিনের পার্থক্য। এখন দেখো স্ট্যান্ডার্ড হেপারিন। স্ট্যান্ডার্ড হেপারিন কি? দিস ইজ আনফ্র্যাকশনেটেড, মলিকুলার ওয়েট 3000 থেকে 30,000। ইনঅ্যাক্টিভেট ফ্যাক্টর 2 এবং ফ্যাক্টর 10। সে দুইটা ফ্যাক্টরের উপরে কাজ করবে। ফ্যাক্টর 2 কোয়াগুলেশন ফ্যাক্টর 2, আর কমন পাথওয়েতে কি অ্যাক্টিভেটেড হয়েছিল? ফ্যাক্টর 10। তাহলে সে 2 কেও ইনহিবিট করবে, 10 কেও ইনহিবিট করবে। এটা আমরা দুইটা রুটে দিতে পারি, ইন্টারভেনাসলিও দিতে পারি, সাবকিউটেনিয়াসলিও দিতে পারি। যদি আমরা স্ট্যান্ডার্ড হেপারিন দিয়ে পেশেন্টের ট্রিটমেন্ট করি তাহলে আমাকে মনিটরিং করতে হবে। এখন মনিটরিংটা কি করব? মনিটর এপিটিটি, অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম। অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম, এই জিনিসটা আমাদেরকে মনিটর করতেই হবে। হেপারিন র‍্যাপিড অনসেট অফ অ্যাকশন, আইভিতে যদি আমরা দেই উইদিন মিনিটের মধ্যে হচ্ছে তারা ইফেক্ট শুরু করে। সাবকিউটেনিয়াসলি যদি দেই তাহলে একটু সময় বেশি থাকে, বেশি লাগে, 1 to 2 আওয়ার। ঠিক আছে? হাফ লাইফ অফ হেপারিন 1 আওয়ার স্ট্যান্ডার্ড হেপারিনে। বায়ো অ্যাভেলেবিলিটি 30%। মোর এন্টি থ্রম্বিন ইফেক্ট, এন্টি থ্রম্বিন ইফেক্টটা হচ্ছে মোর, এবং মোর প্রোটিন বাউন্ড, দিস ইজ স্ট্যান্ডার্ড হেপারিন। পাশে যদি আমি এখন দেখি লো মলিকুলার ওয়েট হেপারিন, তাহলে ওইটা ছিল আনফ্র্যাকশনেটেড। বানানগুলো ঠিক করে নিও তো বাবা, এত চেক করলাম তারপরে এত বানান কিভাবে ভুল হয়? ফ্র্যাকশনেটেড, এটা হচ্ছে লো মলিকুলার ওয়েট হচ্ছে ফ্র্যাকশনেটেড। তাহলে মলিকুলার ওয়েট কত ছিল? 4000 থেকে 6500। ওইখানে আমি দেখেছিলাম যে স্ট্যান্ডার্ড হেপারিন ইনঅ্যাক্টিভ করবে ফ্যাক্টর 2 এবং 10 কে। 10টাই কিন্তু দুইটা পাথওয়ে কমন, আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 10। 10 যদি ইনহিবিট হয়ে যায় তাহলে 15 তৈরি হবে না, উপরের ফ্যাক্টরগুলো কিন্তু ঠিক থাকবে। আচ্ছা, লো মলিকুলার ওয়েট হেপারিন ইনঅ্যাক্টিভেট অনলি ফ্যাক্টর 10, মানে 10 কে অ্যাক্টিভেটেড 10 হতে দিবে না। এটার রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন সাবকিউটেনিয়াস। নো মনিটরিং নিডেড। ওইখানে যেরকম স্ট্যান্ডার্ড হেপারিন যদি দেই তাহলে আমাদেরকে অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইমটা দেখতে হবে, কিন্তু লো মলিকুলার ওয়েট হেপারিনে নো নিড অফ মনিটরিং অতটা প্রয়োজন নাই। সো অনসেট অফ অ্যাকশন উইদিন 4 আওয়ার, হাফ লাইফ 4 আওয়ার, বায়োঅ্যাভেলেবিলিটি অনেক বেশি, প্রায় 90%।
less antithrombin activity, less protein bound. এখন দেখো ওইটার হচ্ছে মনিটরিং দরকার আর এটার হচ্ছে মনিটরিং দরকার নেই। তাহলে আমি যদি কোশ্চেন করি যে হেপারিন, কোন হেপারিন দেওয়ার জন্য পেশেন্টকে হসপিটালে অ্যাডমিট করতে হবে আর কোন হেপারিন দেওয়ার জন্য আউট পেশেন্ট আউটডোরেই দেওয়া যাবে বা বাসায়ও দেওয়া যাবে, কোনটা? যে লো মলিকুলার ওয়েট হেপারিন আউট পেশেন্টকে বা আউটডোরে দেওয়া যাবে, হসপিটালে অ্যাডমিটের দরকার নাই। যদি স্ট্যান্ডার্ড হেপারিন দিয়ে যদি আমি ট্রিটমেন্ট করি তাহলে পেশেন্টকে কিন্তু আন্ডার সুপারভিশন দেখে তারপরে দিতে হবে। দেখো মেকানিজম অফ অ্যাকশন অফ হেপারিন, হেপারিন আর ওয়ারফেরিনের মধ্যেও কিন্তু আমরা পার্থক্য করব। হেপারিন ছিল হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য মেকানিজম ডাইরেক্টলি অ্যাক্টিং, তাহলে হেপারিন bind with antithrombin directly. Heparin bind with antithrombin conformational change exposed to its active site, rapid interaction of the clotting factor. হেপারিনের কাজ হচ্ছে শুধু ক্লটিং ফ্যাক্টরের জন্য অ্যাক্টিভ সাইটটাকে এক্সপোজ করা। অ্যাক্টিভ সাইটটা যত তাড়াতাড়ি এক্সপোজ হবে ক্লটিং ফ্যাক্টর তত তাড়াতাড়ি গিয়ে বাইন্ড করবে এবং হচ্ছে ক্লটিং প্রিভেন্ট করবে, কোয়াগুলেশন ইফেক্ট দিবে। র্যাপিড ইন্টারঅ্যাকশন উইথ ক্লটিং ফ্যাক্টর। ঠিক আছে, উপরের কথাগুলো একটু দেখো, যাদের হচ্ছে মনে থাকলে ভালো, দেখে রাখো। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে দেখো যে ইন দ্য প্রেজেন্স অফ হেপারিন antithrombin become 1000-fold more active. Heparin bind with plasma protein and taken up by reticuloendothelial cell. এটা reticuloendothelial সেলের মধ্যে জমা থাকে। এখন reticuloendothelial সেল কোনগুলো আশা করি তোমাদের হচ্ছে মনে আছে। taken up by reticuloendothelial cell. Some are cleared by kidney. For this factor, এই যে রেটিকুলোএন্ডোথেলিয়াল সেলের মধ্যে এরা টেকেন আপ হয়, ফর দিস ফ্যাক্টর হেপারিন ফলো জিরো এন্ড ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। আমরা এলিমিনেশন কাইনেটিক্স এর মধ্যে দুইটা পড়ছিলাম, ফার্স্ট অর্ডার এন্ড জিরো অর্ডার। মোস্ট অফ দ্য ড্রাগ ফলো করে হচ্ছে ফার্স্ট অর্ডার কাইনেটিক্স, কিছু কিছু ড্রাগ হাই ডোজে জিরো অর্ডার কাইনেটিক্স ফলো করে। এর মধ্যে একটা নাম পড়ছিলাম ফিনাইটুইন, অ্যালকোহল, অ্যাসপিরিন। এখন আরেকটা দেখলাম, দেখো যে ফর দিস রিজন হেপারিন ফলো জিরো এন্ড ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। তো যদি কেউ ফার্স্ট অর্ডার এবং জিরো অর্ডার কাইনেটিক্স এর মধ্যে হেপারিনের এক্সাম্পল দাও, তখনই কিন্তু স্যার জিজ্ঞেস করবে যে হেপারিন জিরো অর্ডার কাইনেটিক্স ফলো করে কোন মেকানিজমের জন্য বা কোন কারণে। তাহলে কারণটা কি? যে দিস ইজ টেকেন আপ বাই রেটিকুলোএন্ডোথেলিয়াল সেল। Next, heparin inhibit proliferation of vascular smooth muscle. Vascular smooth muscle এর proliferationটাকে ইনহিবিট করে হেপারিন। So it is involved in angiogenesis. মানে এই যে ভাস্কুলার স্মুথ মাসেল proliferation হয়, এটাতে কি হয়? অ্যাঞ্জিওজেনেসিস হয়। তাহলে হেপারিন ভাস্কুলার স্মুথ মাসেলের proliferationটাকে ইনহিবিট করে। তোমরা সবাই অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর পড়ছো হাইপারটেনশনে, কিন্তু আসলে অ্যাঞ্জিওটেনসিন 2 তার কাজটাই তোমরা দেখো নাই। কাজটা দেখো নাই দেখে এমআইটি কেন দিব, নেফ্রোটিক সিনড্রোম, ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে কেন দিব, এগুলো তোমাদের কাছে কনফিউশন হয়ে যাচ্ছে। তোমরা আগে হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন 2 এটা একটা অটাকয়েড বডির মধ্যে আছে, সে ভ্যাসোকনস্ট্রিকশন করে, অ্যালডোস্টেরন সিক্রেশন করে, ক্যাটেকোলামাইনের সিক্রেশন করে। তোমরা ক্যাটেকোলামাইনের সাথে রিলেশন অ্যাঞ্জিওটেনসিন 2 এর বলতে পারতেছো না। অ্যাঞ্জিওটেনসিন 2 ভাস্কুলার স্মুথ মাসেল বা স্মুথ মাসেলের সেলুলার প্রলিফারেশন করে। এই যে সেলুলার প্রলিফারেশন করে, এটা করতে করতে এটা বড় হতে থাকে। যখনই অ্যাঞ্জিওটেনসিন 2 দিব তখন এই প্রলিফারেশন সেল স্মুথ মাসেলের প্রলিফারেশন হবে না। সো কার্ডিয়াক রিমডেলিং প্রিভেন্ট করবে। তোমরা এগুলো একটা বই খুলবা, বই খুলে পড়বা। আচ্ছা, নেক্সট, হেপারিন
ইনহিবিট ইনফ্লামেটরি রেসপন্স। বডিতে যে ইনফ্লামেটরি রেসপন্স গুলো হয়, হেপারিনের এই ইনফ্লামেটরি রেসপন্সকে ইনহিবিট করারও কিছু ক্ষমতা আছে। ঠিক আছে, আচ্ছা ডোজটা দেখবা যাদের মনে থাকে ভালো। মনিটরিং অফ হেপারিন থেরাপি। হেপারিন যখন দিব তাহলে আমরা কি মনিটরিং করব বলছিলাম? অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইপ, এটা আমরা মনিটর করব। এখন এটা কি হতে পারে? ইট মে বি প্রলংড, এটা প্রলং হয়ে যেতে পারে। এখন যখনই আমি বলবো প্রলং, তাহলে তখনই আসবে তাহলে নরমাল কত? নরমাল কত? 1.5 থেকে 2.5 টাইমস। এটা হচ্ছে অপটিমাম থেরাপিউটিক রেঞ্জ। 2.5 থেকে যদি বেশি হতে থাকে তাহলে আমি বলতে পারবো যে এপিটিটি প্রলং হয়ে যাচ্ছে, হেপারিন নিড টু বি স্টপ। আচ্ছা, 2 নাম্বার কি মনিটরিং করতে পারি? এন্টি ফ্যাক্টর অ্যাক্টিভেটেড 10 অ্যাসে, মানে ফ্যাক্টর 10 এর এগেইনস্টে কোনো অ্যান্টিবডি আছে কিনা। এন্টি ফ্যাক্টর 10 অ্যাসে, এটা থেরাপিউটিক কনসেন্ট্রেশন কত? 0.1 থেকে 1 মাইক্রোমোল পার লিটার ml, মাইক্রোমোল পার মাইক্রন পার ml। আচ্ছা, ডোজ কি হতে পারে হেপারিনের? বোলাস ডোজ যদি দেই, বোলাস আইভি ইনজেকশন, বোলাস ডোজে দিলে 5000 ইউনিট। দেন মেইনটেনেন্স করব কিভাবে? 1000 থেকে 2000 ইউনিট পার আওয়ার। এগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা মনিটরিং করব দুইটা জিনিস, এপিটিটি, এন্টি ফ্যাক্টর 10। ডোজটা কিরকম হবে? বোলাস ডোজ দিব ফার্স্টে, বোলাস ডোজটা কত? 5000 ইউনিট, ফলোড বাই ঘন্টায় আমরা কত ইউনিট করে দিতে থাকবো? 1000 থেকে 2000। অথবা যদি আমি সাবকিউটেনিয়াসলি দেই তাহলে 15,000 ইউনিট সাবকিউটেনিয়াসলি 12 আওয়ারলি হচ্ছে আমরা দিতে পারি। এপিটিটি শুড মেজার 6 আওয়ার আফটার স্টার্টিং থেরাপি, এবং এপিটিটি মোর দেন 3 ইট ইজ চান্স অফ ব্লিডিং। যে কোনো অ্যান্টিকোয়াগুলেন্টের অ্যাডভার্স এফেক্টের মধ্যে এক নাম্বার হচ্ছে ব্লিডিং। দিলাম অ্যান্টিকোয়াগুলেন্ট, এমনই অ্যান্টিকোয়াগুলেশন কোয়াগুলেশন হতে বাধা দিল যে ব্লিডিং শুরু হলো। যদি এপিটিটি প্রলং, হোয়াট ইজ দা প্রলং এপিটিটি ইন্ডিকেট? এপিটিটি প্রলং হচ্ছে এটা কি ইন্ডিকেট করে? ইন্ডিকেট যে ব্লিডিং টেন্ডেন্সি অফ পেশেন্ট ইনক্রিজ, পেশেন্টের ব্লিডিং হওয়ার টেন্ডেন্সিটা বাড়তেছে। যদি দেখি এপিটিটি 3 এর উপরে, তাহলে বুঝতে হবে যে 8-fold চান্স অফ ব্লিডিং, 8-fold চান্স অফ ব্লিডিং। ইন্ডিকেশন অফ হেপারিন কোথায় কোথায় দিব? তাহলে যেখানে যেখানে কোয়াগুলেশন হচ্ছে, থ্রম্বোএম্বোলিজম হচ্ছে, সেখানে দিব। যেমন এস্টাবলিশড ভেনাস থ্রম্বোএম্বোলিজম, এস্টাবলিশড ভেনাস থ্রম্বোএম্বোলিজম, সিভিয়ার পালমোনারি এম্বোলিজম। প্রিভেনশন অফ থ্রম্বোসিস কখন প্রিভেনশন করার দরকার হতে পারে? পোস্ট অপারেটিভলি আফটার এমআই। এখানে 5000 ইউনিট অফ হেপারিন সাবকিউটেনিয়াসলি এভরি 8 to 12 আওয়ার নিতে হবে। ঠিক আছে, এই যে ডোজটা বললাম যে 5000 ইউনিট অফ হেপারিন সাবকিউটেনিয়াসলি, এই ডোজে সাধারণ এপিটিটিটা প্রলং হয় না। প্রি অপারেটিভ প্রোফাইলেক্সিস, আনস্টেবল অ্যানজাইনা। তোমরা ইসকেমিক হার্ট ডিজিজ, তোমাদের অ্যানজাইনা প্যাক্টোরিস পড়া শেষ। অ্যানজাইনার মধ্যে কয়েকটা টাইপ ছিল, এর মধ্যে লাস্ট টাইপটা ছিল আনস্টেবল অ্যানজাইনা। যেটা আনস্টেবল কোনটা? যে পেশেন্ট শুয়ে থাকলেও চেস্ট পেন হচ্ছে, এটা হচ্ছে আনস্টেবল। তোমরা কমন বা প্রিন্স মেটাল অ্যানজাইনা যেখানে দেখবা যে হ্যাঁ চেস্ট পেন হচ্ছে, তো রেস্টে রিলিভ হচ্ছে। যখনই আনস্টেবল অ্যানজাইনাতে চলে যাবে,
তখন দেখা যাবে যে পেশেন্ট শুয়ে থাকলেও তার চেস্ট পেন হচ্ছে। সেখান থেকে অ্যানজাইনার কমপ্লিকেশন হচ্ছে। অ্যানজাইনা যখন তোমরা হচ্ছে পড়ছো, অ্যানজাইনা ইসকেমিক হার্ট অ্যাটাক মায়োকার্ডিয়াল ইনফার্কশন আমরা অ্যাসপিরিন দিতে পারি। এস্টাবলিশড ভেনাস থ্রম্বোএম্বোলিজম, পালমোনারি এম্বোলিজম, প্রি অপারেটিভ থ্রম্বোসিস, প্রিভেনশন অফ থ্রম্বোসিস, পোস্ট অপারেটিভ, আফটার এমআই, sleep operative prophylaxis, unstable angina. These are the indications of heparin. Adverse effect: bleeding, thrombocytopenia, bleeding, thrombocytopenia. আর হেপারিনে the long term adverse effect হচ্ছে সে অস্টিওপোরোসিস করে। লং টার্ম একটা অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে সে অস্টিওপোরোসিস করে। তাহলে ব্লিডিং, থ্রম্বোসাইটোপেনিয়া। কন্ট্রাইন্ডিকেশন: কোথায় কোথায় হেপারিন দেওয়া যায়? হাইপারটেনশন যদি থাকে। হাইপারটেনশন আর ইসকেমিক হার্ট ডিজিজ দুইটা কিন্তু এক জিনিস না। তাহলে কন্ট্রাইন্ডিকেশন, হাইপারটেনশন, ইনফোসিস, অ্যাক্টিভ এই জায়গাগুলোতে হেপারিন দেওয়া যাবে না। একটা ড্রাগে হচ্ছে বাবা করে ফেলবা। রোল 20, রোল 23, ম্যাম আসসালামু আলাইকুম। 25, 30। ম্যাম 23। আসসালামু আলাইকুম ম্যাম। রোল 30, ম্যাম আসসালামু আলাইকুম। 34, আসসালামু আলাইকুম ম্যাম। রোল 35, রোল 30। তোমাদের স্টুডেন্ট হচ্ছে 143 জন, এখানে শো করতেছে 139। আচ্ছা রোল 23 কোনে দেখে ফেললাম 1 2 3 4 5 6 7 8 জন নাই। How it is possible? আচ্ছা রোল 23 ঢোকার চেষ্টা করতেছে, ঢুকতেছে, বের হচ্ছে। 30, ম্যাম আমি তো ছিলাম আগে থেকে। 6, 36, রোল 36, রোল 23 আমি 23 আমি সমস্যা 43, 43 আছি। আসসালামু 43, ম্যাম 43 প্রেজেন্ট আছি। কোয়াগুলেশন সিস্টেম বুঝতে পারছো? বসির, জি ম্যাম বুঝতে পারছি। কোয়াগুলেশন সিস্টেম কি বোঝা যাচ্ছে? জি ম্যাম বুঝতে পারছি। হেপারিন কি বুঝতে জি পারছো? ম্যাম বোঝা যাচ্ছে। জি ম্যাম বোঝা যাচ্ছে। আচ্ছা, আরেকটা ঠিক আছে। পড়তে হবে। তারপরে আমি দিলাম করার জন্য হেপারিন। এখন হেপারিন অ্যান্টিকোয়াগুলেন্টের ডোজ বেশি হয়ে গেল, হেপারিন টক্সিসিটি হলো। এখন আমি কি করব? ট্রিটমেন্ট করব কিভাবে? হেপারিন অ্যান্টাগনিস্ট দিব। কি দিব? প্রোটামিন সালফেট। প্রোটামিন সালফেট। প্রথম পেজে হেপারিনের যখন ক্রাইটেরিয়া করেছিলাম ওইখানে আমি কি লিখেছিলাম? হেপারিন হচ্ছে মিউকোপলিস্যাকারাইড, এবং ব্র্যাকেটে লিখে রেখেছিলাম যে ওটা হচ্ছে নেগেটিভ চার্জ। এখন অ্যান্টাগনিস্টের মধ্যে দেখো ইট ইজ প্রোটামিন সালফেট, এবং এটা ব্র্যাকেটে আমি লিখে রাখলাম পজিটিভ চার্জ। তাহলে হেপারিন হচ্ছে নেগেটিভ চার্জ, এটা দিলাম আমি পজিটিভ চার্জ। তাহলে নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ দুইটা কি করলো? নিউট্রালাইজ করে দিল। তাহলে এখানে কোন ধরনের অ্যান্টাগনিজম হলো? এই যে হেপারিন এবং প্রোটামিন সালফেট। আমরা অ্যান্টাগনিজম 3 ধরনের করেছিলাম: কেমিক্যাল, ফিজিওলজিক্যাল, ফার্মাকোলজিক্যাল। তাহলে হুইচ টাইপ অফ অ্যান্টাগনিজম ইজ ইট?
হেপারিন এন্ড প্রোটামিন সালফেট শুধু কি হয়েছে নিউট্রালাইজ হয়েছে নেগেটিভ চার্জ ছিল পজিটিভ চার্জ দিলাম পজিটিভ Chemical চার্জ antagonism. গুড দিস ইজ কেমিক্যাল অ্যান্টাগনিজম আচ্ছা ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটর দুইটা নাম আমরা জাস্ট একটু মনে রাখি একটা হচ্ছে হিরোডিন আর ল্যাপিরুডিন হিরোডিন ল্যাপিরুডিন একটা বা দুইটা নাম মনে রাখো হিরোডিন আসসালামু আলাইকুম। সেটা হচ্ছে ইরিভার্সিবল থ্রম্বিন ইনহিবিটর আর ল্যাপিন বাউন্ড কম্পাউন্ড রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন ডাইরেক্টলি অ্যাক্টিং গুলো কি প্যারেন্টেরাল এখানে আমাদের কি করতে হবে মনিটর করতে হবে এপিডিপি ঠিক আছে আরো নাম আছে বিভারিউটিন আছে এটা নামগুলো তোমরা হচ্ছে পড়বা এবার আসো ওয়ারফেরিন মাঝখানে এক্সট্রা অনেক কথাবার্তা আছে এগুলো যদি কোনদিন সময় পাই তাহলে হচ্ছে করাবো না এবার আসো ওয়ারফেরিন ওয়ারফেরিন কি ছিল ওরালি অ্যান্টিকোয়াগুলেন্ট ইনডাইরেক্ট অ্যান্টিকোয়াগুলেন্ট তাহলে অ্যাকর্ডিং টু দ্য রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন এটা ছিল ওরালি অ্যাডমিনিস্ট্রেট according to the mechanism of action এটা কি ছিল indirectly active heparin ছিল directly active warfarin first found in spoiled sweet clover silage sweet clover silage এটার মধ্যে warfarin পাওয়া যায় এখন ক্লোভার সাইলেন্স কি জিনিস দেখে নিবা শুরু করার সাথে সাথে যেরকম ওয়ারফেরিন পুরোপুরি অ্যাক্টিভেট হয়ে কাজ শুরু করতে সময় লাগবে কত 72 ঘন্টা আচ্ছা ওরালি অ্যাডমিনিস্ট্রেশন নেয়ার আমরা যখন বায়োঅ্যাভেলেবল about 100% bioavailability করেছিলাম ওরাল bioavailability কোন একটা ড্রাগের ছিল 0% টু এক্সাম্পল আমরা পেয়ে গেলাম near about bound to plasma half life 36 hour half life 36 hour stereo selective nature আচ্ছা দেখ এটা না জানলেও হবে দিস ইজ stereo selective nature ওয়ারফেরিন stereo selective nature থাকে মানে ল্যাবরেটরিটা বেশি পটেন্ট ডেক্সট্রোরোটেটরি থেকে ল্যাবরেটরি ওয়ারফেরিন ইজ মোর পটেন্ট দ্যান ডেক্সট্রোরোটেটরি আচ্ছা অ্যান্টাগনিস্ট কি আছে হেপারিনের অ্যান্টাগনিস্ট করেছিলাম প্রোটামিন সালফেট আর ওয়ারফেরিনের অ্যান্টাগনিস্ট হচ্ছে ভিটামিন কে ওয়ারফেরিনের অ্যান্টাগনিস্ট হচ্ছে ভিটামিন কে কেন ভিটামিন কে হচ্ছে স্ট্রাকচারালি গঠনগত দিক থেকে ওয়ারফেরিন আর ভিটামিন কে এর মধ্যে সিমিলারিটি আছে warfarin is structurally similar to vitamin K. Warfarin কাজ করে by inhibiting vitamin K dependent clotting factor. Vitamin K dependent clotting factor কি কি আছে 2, 7, 9, 10. তাহলে warfarin কাজ করবে by inhibiting factor 2, 7, 9, 10. এই যে factor 2, 7, 9, 10 কে inhibit করবে এই ইনহিবিটরি ইফেক্টটা পেতে পেতে আমাদের সময় লাগে হচ্ছে 72 ঘন্টা এজন্য ওয়ারফেরিন হচ্ছে ইনডাইরেক্টলি অ্যাক্টিং অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ অনেক কিছু লেখা আছে ভিটামিন কে সাইকেলে
একটা জিনিস আমরা হচ্ছে মনে রাখি যে ওয়ারফেরিন কম্পিটিটিভলি ইনহিবিট ভিটামিন কে ইপক্সাইড রিডাক্টেস, ঠিক আছে, ডিউরিং গামা কার্বক্সিলেশন অফ কোয়াগুলেশন ফ্যাক্টর 2719, মানে লিভারে যখন 2719 তৈরি হয় তখন কি হয়, কার্বক্সিলেশন হয়। হ্যাঁ, এটাকে আমরা বলা হয় গামা কার্বক্সিলেশন। ঠিক আছে, তাহলে ভিটামিন কে ইপক্সাইড রিডাক্টেস এন্ড সিনথেস এই দুইটা এনজাইমকে ইনহিবিট করে হচ্ছে ওয়ারফেরিন, করে গামা কার্বক্সিলেশন অফ দি কোয়াগুলেশন ফ্যাক্টর এটাকে ইনহিবিট করে। ঠিক আছে, পুরাটা তোমরা হচ্ছে বই খুলে যারা করে নিও। ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম। বলো। ম্যাম আপনার সাউন্ড ম্যান কেটে কেটে আসে ম্যাম। জি ম্যাম, একদম শুরু থেকে ম্যাম সমস্যা করতেছে ম্যাম। হ্যালো ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম আচ্ছা, হ্যালো। আচ্ছা ঠিক আছে, ক্লাসটা এখনই শেষ করে দেবো। মেকানিজমটা বলে ইন শর্ট, এর আগের পৃষ্ঠায় অনেক কিছু লেখা আছে, তোমরা ইন শর্ট খালি এতটুকু হচ্ছে ওয়ারফেরিনের তোমাদের মনে রাখবা যে ওয়ারফেরিন ব্লক গামা কার্বক্সিলেশন অফ গ্লুটামিক অ্যাসিড রেসিডিউ কার ফ্যাক্টর 2719। কিভাবে? বাই ইনহিবিটিং ভিটামিন কে ইপক্সাইড রিডাক্টেস, বাই ইনহিবিটিং ভিটামিন কে ইপক্সাইড রিডাক্টেস এন্ড ভিটামিন কে রিডাক্টেস কম্পিটিটিভলি। একটা হচ্ছে ভিটামিন কে রিডাক্টেস আর একটা হচ্ছে ভিটামিন কে ইপক্সাইড রিডাক্টেস। এই এনজাইমগুলোকে ইনহিবিট করে গামা কার্বক্সিলেশনটাকে ইনহিবিট করে। So there is no formation of coagulation factor 2719. আচ্ছা, এটা হচ্ছে কালকে আমরা হচ্ছে বাকিটুকু শেষ করবো না।